রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যতগুলো সাহিত্যিক আছে তাদের যাবতীয় যে সাহিত্য আছে এবং তাদের জীবনী সম্পর্কে অল্প একটু করে করে জানবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা অলরেডি জানেন যে আমি ইংরেজি সাহিত্যকে বেশ কয়েকটা পিরিয়ডে ভাগ করেছিলাম এবং সেই পিরিয়ডগুলো নিয়ে ডিটেলস আমার ভিডিও বানানো আছে। কেউ না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সেখানে আমি বলেছিলাম যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা মোটামুটি তিনটা সাব পিরিয়ডে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে দ্য রিস্টোরেশন পিরিয়ড, তারপরে দ্য অগাস্টান পিরিয়ড এবং তারপরে হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। তো এই পিরিয়ডে আমি আসলে প্রত্যেকটা মানে কোন সাব পিরিয়ডে কোন কোন কবি বা সাহিত্যিক আছে সেটা নিয়ে আমি ওই পূর্ববর্তী ভিডিওতেই বলে রেখেছি, তো এখানে আর বলতে যাচ্ছি না। আমি এখানে কি করব, একেবারে রিস্টোরেশন পিরিয়ড থেকে শুরু করে এইজ অফ সেন্সিবিলিটি পর্যন্ত যতগুলো সাহিত্যিক আছে তাদের ইন্ডিভিজুয়ালি যে সাহিত্যগুলো আছে, যেমনটি আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে করেছি, সেটাই আলোচনা করব। ওকে, তো আমরা প্রথমে জন মিল্টন দিয়ে শুরু করব। এবং আপনারা জানেন যে জন মিল্টন আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো পরীক্ষার জন্য। প্রায় তার জীবনী প্লাস তার যে সাহিত্যকর্মগুলো সেখান থেকে প্রশ্ন এসে থাকে। তো তার সম্পর্কে সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটি হচ্ছে, তাকে আমরা বলে থাকি তিনি হচ্ছে এপিক পয়েট। আমরা জানি এপিক পয়েট মানে হচ্ছে মহাকবি, তাই না? তার মানে যিনি কোনো মহাকাব্য রচনা করেন তাকে আমরা বলে থাকি হচ্ছে মহাকবি। তো তার নিশ্চিত কোনো এপিক আছে তাহলে। তো তার যে এপিক, সেই এপিকের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইনড। ওকে, এবং এই প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড কিন্তু এই দুইটা যেই এপিক বা মহাকাব্য, এটি কিন্তু তিনি লিখেছিলেন অন্ধ অবস্থায়। তার মানে তার জীবনের একটা সময় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, মানে চোখে আর দেখতে পেতেন না। তো এই অন্ধ অবস্থায় তিনি দুইটা মহাকাব্য লিখেছিলেন। এই দুইটা মহাকাব্য হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড। ওকে, তো আপনারা জানেন যে বাংলা ভাষায় হেমচন্দ্র যিনি আছেন, কবি হেমচন্দ্র, তাকে কিন্তু আমরা বলে থাকি যে বাংলার মিল্টন। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এই জন মিল্টন 1608 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1674 সালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। যদি এটা অতটা গুরুত্বপূর্ণ না, এমনি বলে রাখা আর কি। তো তার যে উপাধিসমূহ আছে তার ভিতরে আছে তিনি একজন এপিক পয়েট, যেটা আমি আগেই বললাম। তিনি একজন ব্লাইন্ড পয়েট, যেহেতু তিনি অন্ধ অবস্থায় অনেক লেখালেখি করেছেন। দ্য গ্রেট মাস্টার অফ ভার্স, দ্য গ্রেট পয়েট অফ রেনেসাস। এই যে এই চারটা উপাধি কিন্তু তার ক্ষেত্রে যাবে। ঠিক আছে, তো তার যে সাহিত্যকর্মগুলো আছে এই সাহিত্যকর্মগুলোকে আমরা একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারি, সেটি হচ্ছে লস পা, মানে পা হারিয়ে ফেলা, তাই তো? আচ্ছা, তো এই লস পা দিয়ে আমরা মনে রাখতে পারি তার যতগুলো সাহিত্যকর্ম আছে। যেমন এল দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে এল অ্যালোর্গো। ওকে, তো এল অ্যালোর্গো হচ্ছে তার একটি লিখনী, যেটি একটা এলিজি পয়েম। ওকে, এলিজি মানে কি আমি আগেই বলে রেখেছি, এলিজি হচ্ছে একটা শোক গাথা, মানে কোনো কেউ মরে গেলে তার যে শোক, সেই শোক থেকে যেটি লেখা হয়। তো এলিজি তার আরেকটা আছে হচ্ছে লিসিরিয়াস। তাছাড়াও তার আরেকটা এলিজি আছে অন শেক্সপিয়ার। তো এই তিনটা তার এলিজি পাওয়া যায়, এল অ্যালেরগো, লিসিরিয়াস আর হচ্ছে অন শেক্সপিয়ার। তো এই তিনটা হচ্ছে তার এলিজি। তো এর ভিতরে যে লিসিডাস, এই লিসিডাস তিনি লিখেছিলেন হচ্ছে তারই বন্ধু, তার বন্ধু হচ্ছে কিং এডওয়ার্ড। এই এডওয়ার্ড কিং যখন মৃত্যুবরণ করেন তার স্মরণে কিন্তু তিনি এটি লিখেছিলেন। ঠিক আছে, তারপরে তার সনেট আছে, আমরা ও দিয়ে মনে রাখতে পারি অন শেক্সপিয়র, অন দ্য ব্লাইন্ডনেস, অন দ্য লেট ম্যাসাকার, অন দ্য মর্নিং অফ দ্য ক্রাইস্ট নেটিভিটি, তারপরে ও নাইটিঙ্গেল, তারপরে অফ এডুকেশন। এই বিষয়গুলো হচ্ছে ও দিয়ে আমরা মনে রাখতে পারি। তো এর ভিতরে আমি তো আগেই বলেছি অন শেক্সপিয়র হচ্ছে তার একটি এলিজি, তারপরে অন দ্য ব্লাইন্ডনেস, অন দ্য লেট ম্যাসাকার আর হচ্ছে ও নাইটিঙ্গেল, এইগুলো হচ্ছে তার সনেট। এবং বাকি যেই অন দ্য মর্নিং, এই অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, এইটা হচ্ছে তার ফার্স্ট পোয়েম। তিনি যতগুলো পোয়েম লিখেছেন তার ভিতরে প্রথম হচ্ছে কিন্তু এই অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি। ওকে, তারপরে অফ এডুকেশন যেটি আছে এটিও কিন্তু কোনো সনেট না, এটি হচ্ছে একটা এসেই। ঠিক আছে, তারপরে এস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্যামসন অ্যাগোনিস্টেস, তারপরে পি দিয়ে মনে রাখবো প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেইন। তো এই প্যারাডাইস লস্ট তিনি লিখেছিলেন হচ্ছে 1667 খ্রিস্টাব্দে এবং রিগেইন লিখেছিলেন হচ্ছে 1671 খ্রিস্টাব্দে, এবং এই দুইটাই কিন্তু এপিক। আর এ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অ্যারিওপাজিটিকা আর হচ্ছে অ্যানিমেট ভার্সন। ওকে, অ্যানিমেট ভার্সন। তো এগুলোই হচ্ছে এই লস পা দিয়ে আমরা মনে রাখতে পারি তার যতগুলো সাহিত্যকর্ম আছে সবগুলো। ঠিক আছে, এখন আসি তার যেই মহাকাব্য আছে দুইটা, একটা হচ্ছে প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইন। তো এর কাহিনী সম্পর্কে প্লাস যাবতীয় বিষয়াদি সম্পর্কে অল্প সবই আমরা জানি। মোটামুটি আমরা অনেকেই আছি ধার্মিক, তাই তো? তো আমরা মুসলিম ক্ষেত্রে বলি, খ্রিস্টানদের ক্ষেত্রে বলি, সবাই হজরত আদম আলাইসাল্লাম বা অ্যাডামের কথা সবাই জানি। তিনি কিভাবে স্বর্গ থেকে একটা নিষিদ্ধ ফল খাবার কারণে, শয়তান থেকে যেই কুমন্ত্রণা দিয়ে একটা নিষিদ্ধ ফল খাওয়া হয়েছিল, তার কারণে তাকে কিন্তু স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। তো সেই যে কাহিনী সেটাকেই বলা হচ্ছে প্যারাডাইস লস্ট। মানে প্যারাডাইস থেকে কিভাবে তিনি বাইরে চলে আসলেন বা প্যারাডাইসকে লস করলেন, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট। তো এই প্যারাডাইস লস্ট কিন্তু হচ্ছে জন মিল্টনের শ্রেষ্ঠ রোমান্টিক মহাকাব্য বটে। ওকে,
তো এর যে বিষয়বস্তু বা থিম সম্পর্কে আমরা বলতে পারি মানুষের পতন এবং তার স্বর্গ হতে কীভাবে বিদায় হলো সেটা নিয়ে। তো এটি কিন্তু বাইবেলের কাহিনী, প্লাস আমাদের কোরআনেও আছে। ওকে, তো মেইন ক্যারেক্টার জানেন অ্যাডাম, তারপরে হযরত হাওয়া আলাইহিস সালাম বা আমরা যাকে বলি হচ্ছে ইভ, আর হচ্ছে শয়তান বা শতান, আর হচ্ছে ম্যামন। ওকে, তো এই যে ম্যামন, এই ম্যামন সম্পর্কে অনেকেই জানেন না। এই ম্যামন হচ্ছে বাইবেলের মতে তিনি হচ্ছে সম্পদের প্রতীক, এবং বাকিগুলো সম্পর্কে আমরা জানেন। আদম আলাইহিস সালাম, ইভ আর শয়তান মানে তো শয়তান, তাই না? তার মানে অ্যান্টাগনিস্ট। আচ্ছা, তো কাহিনী সংক্ষেপ সম্পর্কে আমি বলছি না, কারণ অলরেডি আপনারা জানেন যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাকে বিতাড়িত করা হয়েছিল। তো এইসব সম্পর্কে যেহেতু জানেন, এটা নিয়ে আমি মনে করি না আবার বলে সময় নষ্ট করার দরকার আছে, এটা বললে হয়ে যাবে। তো এতটুকু মনে রাখবেন যেটি হচ্ছে একটা মুক্ত ছন্দে রচিত, এবং 1667 সালে 10টি খণ্ডে এটি প্রকাশিত হয়, প্রথম যখন প্রকাশিত হয়। তবে পরবর্তীতে যখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, যেটি 1674 সালে ছিল, এই 1674 সালে এটি কিন্তু 12টি খণ্ডে প্রকাশিত শুরু হয়। ওকে, তো এর ভিতরে শয়তানের একটা বিখ্যাত উক্তি আছে, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। তার মানে স্বর্গে দাসত্ব করার থেকে নরকে রাজত্ব করা ভালো। ওকে, আচ্ছা, তো এই যে হযরত আদম আলাইহিস সালাম বা অ্যাডাম যে স্বর্গ থেকে বিতাড়িত হলো, তিনি আবার কীভাবে প্রার্থনার মাধ্যমে আল্লাহর মন গলালেন বা গডের মন গলালেন, এবং তার মাধ্যমে আবার তিনি প্যারাডাইস বা স্বর্গ ফিরে পেলেন, সেটা যেখানে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে প্যারাডাইস রিগেইনড। তার মানে প্যারাডাইস রিগেইনকে আমরা বলতে পারি হচ্ছে এই প্যারাডাইস লস্টেরই পরিপূরক একটা মহাকাব্য, তাই না? তো এটি তিনি লিখেছিলেন কত সালে? প্যারাডাইস যেটা লস্ট এটা লিখেছিলেন 1667 সালে, আর প্যারাডাইস রিগেইন লিখেছিলেন 1671 সালে। ঠিক আছে, তার মানে হচ্ছে 4 বছর পরে। তো এটাই হচ্ছে মিল্টনের শেষ মহাকাব্য, এটার পরে তিনি আর কোনো মহাকাব্য লিখেননি। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের জন মিল্টন নিয়ে যাবতীয় বিষয়াদি। এখন আমরা জানবো হচ্ছে জন ড্রাইডেন নিয়ে। তো জন ড্রাইডেনেরও আসলে অনেকগুলো উপাধি আছে, সবগুলো আমাদের মোটামুটি মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে আসলে। তো তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ক্রিটিসিজম। এটা বলার কারণ কি? কারণ তার আসলে অনেকগুলো ক্রিটিসিজম বা সমালোচনামূলক লিখনী আছে, যেমন শেক্সপিয়রের মিডসামার্স নাইট। এই মিডসামার্স নাইট ড্রিম সম্পর্কে তিনি কিন্তু লিখেছিলেন দ্য মোস্ট স্টুপিড রিডিকিউলাস প্লে দ্যাট আই হ্যাভ এভার সো ইন মাই লাইফ। তার মানে সব থেকে প্রাণহীন এবং হাস্য রসাত্মক আর কি, মানে হাস্যকর যেই নাটক আছে আমার জীবনে যতগুলো দেখেছি, তার ভিতরে শেক্সপিয়রের মিডসামার নাইটস ড্রিম একটা। ওকে, তারপরে তিনি ওথেলো সম্পর্কেও কিন্তু সমালোচনা করেছিলেন, বলেছিলেন আ মিন থিং, মানে খুবই তুচ্ছ একটা বিষয়। তারপরে দ্য টেম্পেস্ট সম্পর্কে সমালোচনা করে তিনি লিখেছিলেন দ্য ইনকার্ডেড আইল্যান্ড। ওকে, এটা কিন্তু তার একটা বই, দ্য ইনকার্ডেড আইল্যান্ড। এটি হচ্ছে তিনি ওই দ্য টেম্পেস্ট সমালোচনা করে লিখেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে সমালোচনামূলক লিখনী তিনি লিখতেন, এই কারণেই তাকে বলা হয় হচ্ছে দ্য মডার্ন ক্রিটিসিজম যারা আছে, মানে মডার্ন ক্রিটিসিস্ট যারা আছে তাদের হচ্ছে ফাদার, মানে আমরা বলতে পারি দ্য ফাদার অফ মডার্ন ক্রিটিসিজম। ওকে, তো তিনি কিন্তু ফার্স্ট পয়েট লরিয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের যতগুলো লরিয়েট পয়েট আছে তার ভিতরে প্রথম কিন্তু ছিলেন হচ্ছে এই জন ড্রাইডেন। তো স্যার ওয়াল্টার স্কট তাকে হচ্ছে গ্লোরিয়াস জন উপাধি দিয়েছিলেন। ওকে, দ্য প্রিকার্সর অফ এনলাইটমেন্টও তাকে কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এই চারটা হচ্ছে তার উপাধি, দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, ফার্স্ট পয়েট লরিয়েট অফ ইংল্যান্ড, তারপরে হচ্ছে গ্লোরিয়াস সন, দ্য প্রিকার্সর অফ এনলাইটমেন্ট। ঠিক আছে, তো তার যেই সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি এই যেই ছন্দটা আমি বানিয়েছি এটা দিয়ে। তো গ্রানাডা মনে করুন একজনের নাম। ওকে, তো একজনের নাম বলতে একটা দেশের নাম মনে করুন। ওকে, তো গ্রানাডা এর ম্যাকফ্লেস হচ্ছে একজনের নাম, তাহলে গ্রানাডা একটা দেশের নাম, ম্যাকফ্লেস হচ্ছে একজন ব্যক্তির নাম। ডন আওরঙ্গজেব, এই আওরঙ্গজেব মানে হচ্ছে আওরঙ্গজেব যাকে আমরা বলি হচ্ছে বাংলায়, তিনিই। ওকে, তো এই ম্যাকফ্লেগ যার বাসা কানাডায়, সে হচ্ছে একজন ডন, যে ডন হচ্ছে আওরঙ্গজেব। এর ওয়াইল্ড ড্রামার কারণে, মানে বনে গিয়ে তিনি কোনো একটা ড্রামা করেছিলেন বা কাহিনী করেছিলেন, তার কারণে ইন্ডিয়ান অ্যাপসাল হচ্ছে আরেকজন লোক, এর সাথে লাভ ম্যারেজ করে। ওকে, তো এটাতে আমরা মনে রাখতে পারি গ্রানাডা এর ম্যাকফ্লেগ ডন আওরঙ্গজেবের ওয়াইল্ড ড্রামার কারণে ইন্ডিয়ান অ্যাপসালের সাথে লাভ ম্যারেজ করে। তো এটাতে আমরা সবগুলো যার যে রচনা আছে সেগুলো মনে রাখতে পারি। যেমন গ্রানাডা, এই গ্রানাডা আমরা মনে রাখবো দ্য কনকোয়েস্ট অফ গ্রানাডা। ম্যাকফ্লেকন দিয়ে মনে রাখবো। ওকে, ডন মানে হচ্ছে ডন সেবাস্টিয়ান, আওরঙ্গজেব মানে হচ্ছে আওরঙ্গজেব, তারপরে হচ্ছে ড্রামা হচ্ছে ড্রামাটিক পয়েজি। ওয়াইল্ড দিয়ে মনে রাখবো দ্য ওয়াইল্ড গ্যালেন্ট, ইন্ডিয়ান দিয়ে মনে রাখবো দ্য ইন্ডিয়ান এম্পেরর, আর অ্যাপসল দিয়ে মনে রাখবো অ্যাপসিলোম অ্যান্ড অ্যাসিটাফেল। তারপরে লাভ দিয়ে মনে রাখবো হচ্ছে সিক্রেট লাভ, অল ফর লাভ ট্রায়াম্ফ্যান্ট। ওকে, এই তিনটে আমরা মনে রাখবো লাভ দিয়ে।
তাহলে সিক্রেট লাভ, অল ফর লাভ, লাভ ট্রায়াম্ফেন্ট। আর ম্যারেজ দিয়ে মনে রাখবো ম্যারেজ এ লা মোড। ওকে, তো এইগুলোই হচ্ছে আমাদের এই জন ড্রাইনের যে সাহিত্যকর্মগুলো আছে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। এখন হচ্ছে আমরা উইলিয়াম কংগ্রিভ সম্পর্কে জানি। তো উইলিয়াম কংগ্রিভকে বলা হয় তিনি ইংরেজি সাহিত্যে যে কমেডি অফ ম্যানার্স, এই কমেডি অফ ম্যানার্স এর কিন্তু পরিচালনায় তিনি মানে শুরু করেছিলেন। মানে তার যে লিখনী সেটাই ছিল সেই কমেডি ম্যানার্স, মানে আচরণের যে ব্যঙ্গাত্মক বর্ণনা সেগুলো। তো তার উপাধি হিসেবে বলা হয় বেসেলার পয়েট, কারণ তিনি কখনো বিয়ে করেননি। তো তিনি একজন ইংলিশ ড্রামাটিস্ট। তো তিনি কিন্তু এই জনাথন সুইফট, মানে গালিভার্স ট্রাভেলের কথা বললে তো একবারে সবাই চিনবেন। তো এই জনাথন সুইফটের কিন্তু খুব মানে ক্লোজ একজন বন্ধু ছিলেন। তো তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে, তার ভিতরে আছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে তার বিখ্যাত একটি সাহিত্যকর্ম। আচ্ছা, তো এই ওয়ে অফ ওয়ার্ল্ডের কয়েকটা ক্যারেক্টার আছে, তাদের নাম একটু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মিলামেন্ট, তাহলে একটা হচ্ছে মিলামেন্ট, তারপরে হচ্ছে মিরাবেল, মিলামেন্ট, মিরাবেল, লেডি উইশফোর্ড, তারপরে উইলফুল, আর তারপরে হচ্ছে মিসেস ম্যালওয়ার্ড, আর হচ্ছে ফোইবল। ওকে, তো এগুলো হচ্ছে দ্য ওয়ে অফ ওয়ার্ল্ড এর হচ্ছে ক্যারেক্টারগুলো। তার আরও কয়েকটা গ্রন্থের নাম যদি আমরা মনে রাখি, দ্য ডাবল ডিলার, দ্য ওল্ড ব্যাচেলর। এই ওল্ড ব্যাচেলর কিন্তু তার হচ্ছে প্রথম নাটক বা ফার্স্ট প্লে। ওকে, তো তার ফার্স্ট প্লে হচ্ছে দ্য ওল্ড ব্যাচেলর। তারপরে হচ্ছে দ্য মর্নিং ব্রাইড, এটা কিন্তু মর্নিং না, মর্নিং মানে যেটা কি বলে হাহুতোষ করা আর কি। তারপরে লাভ ফর লাভ, এই যেটাই বইগুলো আছে, যেই সাহিত্যকর্মগুলো আছে সেগুলো কিন্তু তার। তো এখানে আমরা মনে রাখি দ্য ওয়ে অফ ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে আমাদের উইলিয়াম কংগ্রিভের বিখ্যাত সাহিত্যকর্ম। কিন্তু আরেকটা আছে যেটা জন ডানের লেখা, তার নাম হচ্ছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড যদি প্রশ্নে আসে যে এটি কার লেখা, তাহলে আমরা একবারে চোখ বন্ধ করে বলে দিতে পারি জন ডনের। কিন্তু দ্য ওয়ে অফ ওয়ার্ল্ড কিন্তু জন ডনের না, এটা হচ্ছে উইলিয়াম কংগ্রিভের। আশা করি মনে থাকবে। তো এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটি হচ্ছে এই যে জন ড্রাইডেনের হচ্ছে অল ফর লাভ। এইমাত্র আমরা বললাম যে তার যে সাহিত্যকর্মগুলো হচ্ছে তার ভিতরে লাভ দিয়ে তিনটা আছে, একটা অল ফর লাভ, সিক্রেট লাভ, আর একটা হচ্ছে লাভ ট্রায়াম্ফ্যান্ট। তো এই অল ফর লাভ যদিও জন ড্রাইডেনের লেখা, এই সেম কাইন্ড অফ নেম, মানে কাছাকাছি নামে আরও কয়েকটা আছে, যেমন লাভ ফর লাভ যেটি হচ্ছে উইলিয়াম কংগ্রিভের লেখা, একটু আগেই বললাম। লাভ স্লেভার্স লস, যেটা একটা কমেডি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। দ্য ডেফিনিশন অফ লাভ, এটা একটা পোয়েম, যেটি হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের লেখা। তো এগুলি কিন্তু মনে রাখতে হবে, মোটামুটি কাছাকাছি নেম তো অনেক সময় গুলিয়ে যায় যে কোনটা কার লেখা ছিল। ওকে, তো অল ফর লাভ হচ্ছে ট্র্যাজেডি, যেটা হচ্ছে জন ড্রাইডেনের লেখা। লাভ ফর লাভ হচ্ছে কমেডি, যেটা উইলিয়াম কংগ্রিভের লেখা। লাভ লেভার্স লস, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, যেটা একটা কমেডি। আর একটা পোয়েম আছে যেটা অ্যান্ড্রু মার্ভেলের লেখা, সেটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ লাভ। আশা করি মনে থাকবে। তো এবার আসলে আমরা জন লক নিয়ে জানি। তো জন লককে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি সম্পর্কে তিনি অনেক লেখালেখি করেছেন, অনেক একটা চিন্তাবিদ ছিলেন ডেমোক্রেসি সম্পর্কে। এই কারণে তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। তো তাকে কেউ কেউ বলে থাকেন ফাদার অফ ক্লাসিক্যাল লিবারিজম। ঠিক আছে, তাহলে তার দুইটা উপাধি, একটা হচ্ছে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ফাদার অফ ক্লাসিক্যাল লিবারিজম। তো তার যেই সাহিত্যকর্মগুলো আছে সেগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারি। গভর্নমেন্ট ইজ কনসার্নড ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য খ্রিস্টান ফিলোসফি, মানে একটা দেশের সরকার খ্রিস্টানদের যে ফিলোসফি আছে সেটা বোঝার চেষ্টা করছে আর কি। ওকে, তো গভর্নমেন্ট ইজ কনসার্নড ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য খ্রিস্টান ফিলোসফি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি জন লকের যতগুলো সাহিত্যকর্ম আছে। যেমন গভর্নমেন্ট দিয়ে আমরা মনে রাখবো টু ট্রিটিস অন গভর্নমেন্ট। কনসার্ন দিয়ে মনে রাখবো অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, আর লেটার কনসার্নিং টলারেশন, এই দুইটা। আন্ডারস্ট্যান্ডিং দিয়ে মনে রাখবো হচ্ছে দ্য কন্ডাক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। খ্রিস্টান দিয়ে মনে রাখবো দ্য রিজনেবলনেস অফ খ্রিস্টানিটি। ফিলোসফি দিয়ে মনে রাখবো এলিমেন্টস অফ ন্যাচারাল ফিলোসফি। তো এইগুলোই হচ্ছে জন লকের সাহিত্যকর্ম। এবার এসে জন বুনিয়ান। তো জন বুনিয়ানকে বলা হয় হচ্ছে রিফরমেশন যুগের যে আন্দোলন, এই আন্দোলনের প্রতীক। তিনি পিরিয়ডার সৈন্যদলের কথা শুনেছেন। পরবর্তীতে আমি যখন বৈশ্বিক ইতিহাস পড়াবো তখন কিন্তু এই পিরিয়ডারের সৈন্যদলের নাম আসবে। তো আপাতত শুধু জেনে রাখুন পিরিয়ডার সৈন্যদল নামে কোনো কিছু একটা ছিল। ওকে, তো তিনি কিন্তু এই পিরিয়ডার সৈন্যদলে যোগ দিয়েছিলেন, এই কারণে তাকে বলা হয় পিউরিটান পিরিয়ডের একজন প্রভাবশালী গদ্য লেখক। তো তার রচনা হচ্ছে দ্য পিলগ্রিমেজ প্রোগ্রেস। অনেকে শুনেছেন, যেটি কিন্তু বাইবেলের পরে স্থান দেওয়া হয় এই রচনাটাকে, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। তো ইংল্যান্ডে সিভিল ওয়ারের সময় আর্মিদের হয়ে তিনি কাজ করেন, এবং যার কারণে কিন্তু তাকে 12 বছর জেলে রাখা হয়। ঠিক আছে, তো একটু পরে আরেকটা পয়েন্টেরও নাম পড়বো আমরা, যিনি কিন্তু 7 বছর জেলে ছিলেন, একটু পরে আসবে। তাহলে জন বুনিয়ান হচ্ছে 12 বছর জেলে ছিলেন। তো তার যে সাহিত্যকর্ম সময় আছে তার ভিতরে আছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। তো এই পিলগ্রিমস প্রোগ্রেস হচ্ছে একটা রিলিজিয়াস অ্যালিগরি বলা হয়। আর অ্যালিগরি মানে কি, রূপক কোনো সাহিত্য, তাই না? তো এটি 1678 সালে তিনি প্রকাশ করেন, যেটি একটা রিলিজিয়াস অ্যালিগরি। ওকে, তারপরে তার আরও আছে গ্রেস অ্যাবাউন্ডিং, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান,
দ্য হোলি ওয়ার, দ্য অ্যাকসেপ্টেবল স্যাক্রিফাইস, তারপরে লাইফ ফর দেম দ্যাট সিট ইন দ্য ডার্কনেস, তারপরে সাম গসপেল ট্রুথ ওপেন, আ হোলি লাইফ। এই যে সাহিত্যকর্মগুলো, এই সাহিত্যকর্মগুলো কিন্তু আমাদের জন বুনিয়ানের লেখা। ঠিক আছে, আশা করি মনে থাকবে। তো অ্যাটলিস্ট পিলগ্রিমস প্রোগ্রেসটা তো মনে থাকবে। ওকে, পিলগ্রিমস প্রোগ্রেসটা হচ্ছে একটা রিলিজিয়াস অ্যালিগরি, যেটি হচ্ছে 1678 সালে আমাদের জন বুনিয়ান লিখেছিলেন। ঠিক আছে, এবার স্যামুয়েল বাটলার। তো স্যামুয়েল বাটলার সম্পর্কে অল্প কিছু জিনিস জানা লাগবে আমাদের, খুব বেশি কিছু জানা লাগবে তা না। তো স্যামুয়েল বাটলার সম্পর্কে আমরা মনে রাখবো তিনি হচ্ছে ফেমাস পয়েন্ট অ্যান্ড স্যাটিরিস্ট। এখন স্যাটায়ার কি, স্যাটায়ার সম্পর্কে অলরেডি আমি বলে রেখেছি, যদি কেউ না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আমাদের যেই লিটারারি টার্মস আছে সেখানে বলে রেখেছি স্যাটায়ার। ওকে, তো তার দীর্ঘ ব্যঙ্গ কবিতা হুডিব্রাস। ওকে, তো এই হুডিব্রাসের জন্যই কিন্তু অনেক 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 বেশি তিনি বিখ্যাত। তিনি ইলিয়াড এবং ওডিসির কিন্তু অনুবাদও করেছিলেন। ওকে, ইলিয়াড এবং ওডিসি এই দুইটা হচ্ছে মহাকাব্য, তার কিন্তু অনুবাদ করেছিলেন স্যামুয়েল বাটলার। তো তার সাহিত্য কর্ম সম্পর্কে বলতে গেলে হুডিব্রাসই হচ্ছে সব থেকে বিখ্যাত। তারপরে দ্য এলিফ্যান্ট অন দ্য মুন, দ্য ওয়ে অল ফ্ল্যাশ, এইগুলো। তারপরে আসেন এফরা বেন। তো এফরা বেনের নাম শুনে বুঝতে পারছেন যে এফরা এটা কোনো একটা মহিলা কবি। তো এই মহিলা লেখক, তিনি হচ্ছে রিস্টোরেশন যুগের কিন্তু খুবই 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 বিখ্যাত একজন কবি। তো তার আরেকটা নাম হচ্ছে ওমেন ইন এ ওয়ার্ল্ড। ঠিক আছে, ওমেন ইন এ ওয়ার্ল্ড অফ ম্যান, পরে আমি লিখতে পারিনি, সরি। ওমেন ইন এ ওয়ার্ল্ড অফ ম্যান, এটা তার উপাধি। ঠিক আছে, ওমেন ইন এ ওয়ার্ল্ড অফ ম্যান, এটি হচ্ছে আফরা বেনের উপাধি। তো তার যে সাহিত্যকর্ম সময় আছে তার ভিতরে সব থেকে বিখ্যাত যেটি, সেটি হচ্ছে ওরোনকু অর দ্য রয়্যাল স্লেভ। ওরোনকু অর দ্য রয়্যাল স্লেভ, এটি হচ্ছে একটা ফিকশন, একটা প্রস ফিকশন। তার মানে এফরা বেনের ওরোনকু অর দ্য রয়্যাল স্লেভ এটি হচ্ছে একটা প্রস ফিকশন। এবং এর ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু জেনে রাখবেন। এটি হচ্ছে ইমোইন্ডা, ওরোনকু নামের ভিতরে আছে, ক্লিমেন আছে, তারপরে হচ্ছে অ্যাবোয়ান, সিজার, তারপরে বিয়াম, ব্যানিস্টার, এগুলো হচ্ছে এই যে ওরোনকু অর দ্য রয়্যাল স্লেভ এদের হচ্ছে ক্যারেক্টার। তো একটু কঠিন কঠিন নাম, ইমোইন্ডা, ওরোনকু, ক্লিমেন, অ্যাবোয়ান, সিজার, বিয়াম আর হচ্ছে ব্যানিস্টার। তো এটি হচ্ছে সুরিনাম বর্তমানে একটা দেশ আছে সাউথ আমেরিকাতে, না? তো এই সুরিনামকে পটভূমি করে কিন্তু এই কাহিনীটা রচনা করেছিলেন তিনি। ওকে, ওরোনকু অর দ্য রয়্যাল স্লেভ। তারপর তার আরও আছে দ্য রোভার, যেটা একটা কমেডি। তারপরে লাইক ফাদার লাইকসন, দ্য এম্পেরিয়র অফ দ্য মুন, সরি। তো এগুলো হচ্ছে তার প্লে, এই দুইটা, দ্য লাইক ফাদার লাইকসন আর হচ্ছে দ্য এম্পেরিয়র অফ দ্য মুন। আর তার কমেডি হচ্ছে দ্য রোভার। তো এই পাঁচটা মোটামুটি হচ্ছে আফরা বেনের কথা যদি মনে রাখেন তাহলে সব হয়ে যাবে তার সম্পর্কে। ওরঙ্কু অর দ্য রয়্যাল স্লেভ, যেটি হচ্ছে একটা প্রোস ফিকশন, একটা সেময়েন্ডা, ওরঙ্কু, ক্লিমেন এবং সিজার হচ্ছে ব্যানিস্টার, আর হচ্ছে বিয়ামও আছে। আর এটা হচ্ছে সুরিনামকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটিংটা। আর দ্য রোভার তার একটা কমেডি, আর তার দুইটা প্লে আছে, লাইক ফাদার লাইকসন আর দ্য এম্পায়ার অফ দ্য মুন। তারপরে আসুন আলেকজান্ডার পোপ। তো এতক্ষণ পর্যন্ত আমরা উপর পর্যন্ত যা বললাম এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের যেই রিস্টোরেশন পিরিয়ডের কিন্তু কবিগুলো সম্পর্কে আমরা বললাম। এখন রিস্টোরেশন পিরিয়ডের পরে কি আছে আমরা দেখেছি, দ্য অগাস্টাইন পিরিয়ড। এখন আমরা অগাস্টাইন পিরিয়ড শুরু করব। তো অগাস্টাইন পিরিয়ডের সর্বপ্রথম যার সম্পর্কে আমরা পড়বো তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। ঠিক আছে, তো এই আলেকজান্ডার পোপ মানে যে জন্য বিখ্যাত, তার সেই লিখনীগুলো হচ্ছে ব্যঙ্গাত্মক, প্রহসনমূলক আর হচ্ছে অনুবাদ। এই তিন সাহিত্যের জন্য কিন্তু আলেকজান্ডার পোপ অনেক 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 বিখ্যাত ছিলেন। তো মোটামুটি সরি আচ্ছা সরি আচ্ছা এবার আছে। তো তিনি হচ্ছে এই তিনটা সাহিত্যের জন্য বিখ্যাত ছিল, একটা হচ্ছে ব্যঙ্গাত্মক, একটা হচ্ছে প্রহসন আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। তো তার উপাধি সময়ের ভিতরে সব থেকে বেশি যেটা আসবে সেটি হচ্ছে মক হিরোইক পয়েট, বা এটাকে কেউ কেউ বলে থাকে মক এপিক পয়েট। তো এই দুইটা কিন্তু তার উপাধি। তো যেহেতু মাত্র একটা উপাধি দিয়েই মানে দুইটা কেউ কেউ বলে মক হিরোইক, কেউ কেউ বলে মক এপিক, মোটামুটি একটা উপাধি এভাবে দুইভাবে বলে কেউ। ওকে, তো এটা দিয়ে মনে রাখতে পারেন যে আলেকজান্ডার পোপ হচ্ছে শুধুমাত্র একটাই উপাধি আছে, যেটা হচ্ছে মক হিরোইক পয়েট, বা কেউ কেউ বলে থাকে মক এপিক পয়েট। তো তার সাহিত্যকর্ম সম্পর্কে কর্মগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তো তার ভিতরে সব থেকে মজার যেটা সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। ঠিক আছে, তো এই রেপ অফ দ্য লক কিন্তু তার একটি কাব্য। আর এটার যদি বাংলা করি রেপ অফ দ্য লকে, সেটা হচ্ছে বেনি কর্তন। তো একটু পরে আমি রেপ অফ দ্য লক সম্পর্কে বলবো, আগে আমরা তার যে সাহিত্যকর্ম সম্পর্ক আছে সেগুলো নিয়ে একটু জানি। তো আমরা যে একটা ছন্দ লিখেছি এটা দিয়ে মনে রাখতে পারবো যে ডান্সিয়ার্ড ফরেস্ট লক করা ম্যানকে ওডিসিয়ার ইলিয়াড প্যাস্টরের কাছে ক্রিটিক্যাল মোরাল শিক্ষা দিল। ওকে, তার মানে ডান্সের একটা ফরেস্ট বা জঙ্গল, এটা একটা ফরেস্টের নাম। ওকে, তাহলে ডান্সিয়ার্ড ফরেস্ট একটা ফরেস্টের নাম, যেটা একটা বেড়া আছে মনে করুন বা একটা দরজা আছে, সেটা লক করা
লক করলো একটা মানুষ, মানে ম্যান। ওকে, এই লক করার কারণে তাকে ওডিসি এর ইলিয়াড প্যাস্টরের কাছে, ওডিসি আরেকটা জায়গা যার একটা প্যাস্টর আছে, নাম হচ্ছে ইলিয়াড। তো এই ইলিয়াড প্যাস্টরের কাছে নিয়ে গিয়ে ক্রিটিক্যাল মোরাল শিক্ষা দেওয়া হলো। ঠিক আছে, তো এটাতে মনে রাখতে পারি, বানচেট ফরেস্ট লক করা ম্যানকে ওডিসি আর ইলিয়াড প্যাস্টরের কাছে ক্রিটিক্যাল মোরাল শিক্ষা দেওয়া হলো বা দিল। ওকে, তো এই ডান্সিয়ারটা মনে রাখতে পারি, দ্য ডান্সিয়ার। এই ডান্সিয়ার কি? ডান্সিয়ার হচ্ছে তার একটা পোয়েম, রেভ অফ দ্য লক যেরকম তার একটা কাব্য বা পোয়েম। তারপরে উইন্ডসর ফরেস্ট, আমরা ফরেস্ট দিয়ে মনে রাখবো, লক দিয়ে মনে রাখবো দ্য রেভ অফ দ্য লক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে ডিটেলস এটার সম্পর্কে। তারপরে ম্যান দিয়ে মনে রাখবো এসে অন এ ম্যান। ওডিসি দিয়ে মনে রাখবো ওডিসি, ইলিয়াড দিয়ে মনে রাখবো ইলিয়াড। এই দুইটা কিন্তু অনেক 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 বিখ্যাত, ইলিয়াড এবং ওডিসি। ঠিক আছে, আর প্যাস্টর মানে হচ্ছে প্যাস্টোরালস, ক্রিটিক্যাল হচ্ছে অ্যান এসে অন ক্রিটিসিজম, আর মোরাল হচ্ছে মোরাল এসে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপ, মানে দ্য মক হিরোইক পয়েট আর মক এপিক পয়েটের হচ্ছে যাবতীয় সাহিত্যকর্ম। এখন আসুন দ্য রেপ অফ দ্য লক। তো রেপ অফ দ্য লক সম্পর্কে একটু আগেই বললাম, এটি আসলে যদি বাংলা করি না হয় বেনি কর্তন। ওকে, হয়তো অনেক বাংলা বেরও করেছে অনেকে, আই এম নট শিওর, আমি পড়িনি যেহেতু। তো বেনি কর্তন তার মানে কি, এখানে এমন কিছু হয় যেখানে একটা মেয়ের বেনি, মাথার যে বেনি সেটা কর্তন করা হয়, তাই তো। তো কাহিনী সম্পর্কে অল্প একটু বলবো, কোনো সমস্যা নেই। তো এটি হচ্ছে আলেকজান্ডার পোপ, তার যে মক হিরোইক যে রীতি, মানে হিরোইক একটা কি বলা হয় কাব্য, কিন্তু তারপরেও তিনি একটি মক করে লিখেছেন আর কি। তো এই কারণে তাকে বলা হয় কিন্তু মক হিরোইক পয়েট, এবং এই ধারার লেখক কিন্তু তিনি একমাত্র। ক্যারেক্টারের কথা যদি বলি তাহলে ব্যারন, ব্যারন হচ্ছে এই যে এই কাব্যের হিরো। তারপরে বেলিন্ডা আছে হিরোইন, এরিয়েল আছে, ক্যারিয়েল আছে, এগুলো সাইড মানে পার্শ্ব চরিত্র যাকে আমরা বলি। তো এটা থিম হচ্ছে উচ্চ বংশীয়দের মধ্যে যে কলহ বিবাদ, সেটাই। কাহিনী সম্পর্কে অল্প একটু জেনে রাখুন যে একজন রূপসী ছিল, মানে অনেক সুন্দর একজন নায়িকা, যার নাম হচ্ছে বেলিন্ডা। তো এই বেলিন্ডা এই আমাদের যা রেপ অফ দ্য লক, এই রেপ অফ দ্য লকে বলা হয়েছে তিনি অসাধারণ রূপসী ছিলেন, যার রূপের ছটায় সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। তার এই রূপের ঝলকটাকে আরও উজ্জ্বল এবং উজ্জ্বলতর করে তুলতে হচ্ছে তার চুলের বেনি। তার মানে তার দুইটা বেনি ছিল মাথায়, সেই দুইটা বেনি তার চেহারাকে আরও 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 বেশি মনোমুগ্ধকর করে তুলতো আর কি। তো নিজের রূপে আসলে সে নিজেই মুগ্ধ, সেই কারণে কেউ যখন তাকে প্রেমের প্রস্তাব দিত সে তখন না করে দিত, যে আমি অনেক সুন্দর, আমার লেভেলে কেউ নাই, অনেকটা এরকম। তো আলটিমেটলি এই বেলিন্ডার যৌবন যাতে রক্ষা পায়, সেই রক্ষার জন্য দায়িত্ব নিয়েছিল দেহরক্ষী। এই দেহরক্ষীর নামই ছিল কিন্তু এরিয়াল, তার মানে এরিয়াল হচ্ছে বেলিন্ডার দেহরক্ষী। ঠিক আছে, এবং এই এরিয়েলের দলে কতগুলো পরী ছিল, বায়বীয় পরী বলা হয়েছে। তো এই পরীরাও হচ্ছে এই বেলিন্ডার যৌবন রক্ষার দায়িত্ব নিত। তো বেলিন্ডার যে রূপ, এটাতেই মুক্ত হয়ে যায় আমাদের হিরো ব্যারন। তো হিরো ব্যারন তাকে হচ্ছে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু আসলে বেলিন্ডা বলে না, আমি রাজি না। সেই কারণে আমাদের হিরো রাগ হয়ে যায়, এবং এই বেলিন্ডার যেই বেনি, এই বেনি তিনি কেটে নিয়ে যায়। ঠিক আছে, রাগে রাগে। তো আলটিমেটলি বেনি যখন এই বেনি কেটে মানে বেলিন্ডার যখন বেনি কেটে নিয়ে যায়, তখন সে অনেক ক্রোধান্বিত হয়ে পড়ে। তো আরেকজন চরিত্র আছে, নাম হচ্ছে ক্লারিসা। তো ক্লারিসা বলে যে বেলিন্ডা তুমি রাগ সংবরণ করো, সব কিছু আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে পারবি। কিন্তু তারপরেও বেলিন্ডা বলে না, সে তার সৌন্দর্যের যে প্রতীক, তার যে বেনি, সেটা কেটে নিয়েছে, অত সহজে তো রাগ সংবরণ করতে পারবে না, তাই না। তো আলটিমেটলি তিনি বলে যে না, আমি মানবো না। তাই তিনি বিভিন্নভাবে যুদ্ধ শুরু করে আমাদের ব্যারনের সাথে, হিরোর সাথে, এবং আলটিমেটলি হেরে যায়, তিনি বেনি আর ফিরে পায় না। তো তাকে যখন আলটিমেটলি বেলিন্ডা যখন প্রশ্ন করে আমার বেনি কোথায়, তখন মজা করে এই ব্যারন বলে যে তোমার যে বেনি সেটা হচ্ছে স্বর্গে স্থান পেয়েছে, সেটা যেহেতু অনেক সুন্দর, সেটা মানুষের মধ্যে থাকার যোগ্যতা নেই তার, এবং চিরকাল সেটা আকাশেই জল করবে। এবং বিভিন্ন কবি সেটা নিয়েই বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন রচনা করবে, বিভিন্ন কবিতা লিখবে তোমার সেই বেনি সৌন্দর্য নিয়ে। তো এটাই মোটামুটি ছোট্ট একটা কাহিনী। ওকে, বেনি নিয়ে সব কাহিনী, তাই তো। এবার আসুন ড্যানিয়েল ডিফো। এই ড্যানিয়েল ডিফো হচ্ছে অগাস্টাইন পিরিয়ডের আরেকজন সাহিত্যিক। তো তিনি এই যে ডিফো, এই শুধুমাত্র ফো নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, ডিফোর পরে যে ফো আছে এটা নিয়েও পরিচিত। তো তিনি একাধারে একজন ইংলিশ রাইটার, একজন জার্নালিস্ট, একজন বিজনেসম্যান, এবং প্যাম্পলেটার অ্যান্ড স্পাই। প্যাম্পলেটার মানে তিনি প্যাম্পলেট বা পুস্তিকা লিখেন। প্যাম্পলেট কি সেটাও আমি কিন্তু ওই লিটারি টার্মসের ভিতরে বলে রেখেছি। ওকে, তো তার পত্রিকার নাম ছিল দ্য রিভিউ। 1668 সালে তিনি ইংল্যান্ড বিপ্লবের সময় বন্দী করা হয়, এবং 7 বছর কিন্তু তিনি জেলে ছিলেন। ঠিক আছে, তাহলে আগের কবি জেলে ছিলেন হচ্ছে 12 বছর, আর আমাদের ড্যানিয়েল ডিফো ছিলেন 7 বছর। তার সাহিত্যকর্ম কি কি? তার সাহিত্যকর্ম দ্য ট্রু বর্ন ইংলিশম্যান, যেটা একটা স্যাটিরিক্যাল পোয়েম।
দ্য শর্টেস্ট ওয়ে অফ ডিসেন্ডার, যেটা একটা প্যাম্পলেট। তো তার বিখ্যাত যেটা সব থেকে সেটা হচ্ছে রবিনসন ক্রুসো। ওকে, তো রবিনসন ক্রুসোর আমরা ডিটেলস জানবো, তার আগে তার আরও কয়েকটা সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা একটা শর্ট ট্রিক দিয়ে আমরা মনে রাখবো। সিঙ্গেল রবিন, মলে যে রোকসানা ম্যামকে খুঁজে পাই, এগুলো তার নোভেল। ওকে, তো সিঙ্গেল রবিন, রবিন হচ্ছে একজন সিঙ্গেল মানুষ যে একটা মলে যায়, মলে গিয়ে দেখলো যে একজন ম্যাম আছে, নাম হচ্ছে রোকসানা, অনেকে জানেন যে রোকসানা অনেকের নাম হয়, এই ম্যামকে তিনি খুঁজে পেল। ওকে, তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি সিঙ্গেল মানে হচ্ছে ক্যাপ্টেন সিঙ্গেলটন, রবিন মানে রবিনসন ক্রুসো, যেটা একটা নোভেল, সেটা সম্পর্কে জানবো। এবং অনেক বিখ্যাত কিন্তু রবিনসন ক্রুসো, সেটা সম্পর্কে ডিটেলস আমাদের জানা লাগবে এবং অনেকে পড়েছেন, আমি নিজেও পড়েছি। মল মানে হচ্ছে মল ফ্লেন্ডার্স, জে মানে হচ্ছে কলোনেল জ্যাক, এই জে জ্যাক মনে রাখবেন, জে দিয়ে জ্যাক মনে রাখবেন, মানে কলোনেল জ্যাক। ওকে, রোকসানা দিয়ে মনে রাখবো হচ্ছে রোকসানা দ্য ফরচুনেট মিস্ট্রেস, আর ম্যাম দিয়ে মনে রাখবো মেমোয়ার্স অফ ক্যাভালিয়ার। এখন আসুন দ্য রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো নিয়ে অল্প একটু জিনিস আমরা জেনে নিই। রবিনসন ক্রুসোকে বলা হয় হচ্ছে দ্য ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ, মানে মোটামুটি একেবারে বাস্তবিক টাইপের একটা উপন্যাস। মেইন ক্যারেক্টার হচ্ছে রবিনসন ক্রুসো এবং আরও কিছু সাইড ক্যারেক্টার ছিল, খুবই অল্প। তো এর কাহিনী হচ্ছে সবাই জানেন, তাও আরেকবার আমি বলে দিই যে রবিনসন ক্রুসো হচ্ছে 1632 সালের দিকে ইংল্যান্ডের ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। 1632 সালে ইংল্যান্ডের ইয়র্ক শহরে কিন্তু নট নিউ ইয়র্ক, ইংল্যান্ডের ইয়র্ক, আমেরিকার ইয়র্ক না। ওকে, তো তিনি 1632 সালে জন্মগ্রহণ করেন এবং তার বাবা আসলে খুবই বিখ্যাত একজন ব্যবসায়ী ছিল, জার্মান বংশোদ্ভূত। তো তিনি চাইতেন যে আমার ছেলে অন্যান্য মতো অনেক বড় হোক, তিনি চাইতেন আমার ছেলে বড় হয়ে আইন বিষয়ে পড়াশোনা করুক, তিনি লয়ার হোক, ওকালতি করুক। কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই যে রবিনসন ক্রুসো আসলে ওকালতির উপরে অত বেশি ইন্টারেস্টেড ছিল না। তো তারও বাবার মতোই দেশ বিদেশে ঘুরে বেড়ানোর শখ ছিল, তারপরে ব্যবসা করার শখ ছিল। তো আলটিমেটলি 1651 সালের 1 সেপ্টেম্বর, এই 1651 সালের 1 সেপ্টেম্বর তার বাবার এক বন্ধুর জাহাজে চড়ে তিনি সর্বপ্রথম তিনি হচ্ছে সমুদ্র যাত্রা করেন এবং যাত্রায় তিনি হাল শহর থেকে লন্ডনে যান। হাল একটা শহর, ওকে, সেখান থেকে যান হচ্ছে লন্ডনে। এবং এই লন্ডনে যাওয়ার সময় প্রথম যাত্রায় তার জাহাজ থেকে ঝড়ের কবলে পড়ে এবং জাহাজ ধ্বংস হয়। এরপর ব্যবসা করার জন্য তিনি গিনি উপকূলে যাত্রা করেন এবং সেখানে গিয়ে দ্বিতীয়বার কিন্তু তিনি বিভিন্ন জলদস্যুদের হাতে পরাস্ত হন এবং পরাস্ত হয়ে আলটিমেটলি কৃতদাসে পরিণত হয়। ওকে, তো 2 বছর বেশি সময় দাস হিসেবে থাকার পর কৌশলে তিনি পালিয়ে ব্রাজিলে যান এবং ব্রাজিলে কয়েক বছর থাকার পর তিনি পুনরায় গিনি উপকূলে জাহাজের জন্য জাহাজে ওঠেন, কিন্তু ঝড়ের কবলে পড়ে হারিয়ে আবার একটি দ্বীপে ওঠেন। এবং এই দ্বীপে কিন্তু তিনি বসবাস করার সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় এবং প্রায় 35 বছর পরে তিনি হচ্ছে বাসায় ফিরতে পারেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে 35 বছর পরে, তাহলে অনেক ঘোরাঘুরি করে আলটিমেটলি তিনি বাসায় ফিরতে পারলেন। তো এই যে কাহিনীটা, এই কাহিনীটা অনেকে পড়েছেন, আমি নিজেও পড়েছি। তো এটা সম্পর্কে আসলে রবিনসন ক্রুসো উপন্যাসটিতে বলা হয়েছে। এবার আসুন জনাথন সুইফট। তো জনাথন সুইফট সম্পর্কে জানা আসলে এরকম লোক আমার মনে হয় খুবই কম আছে, কারণ তার গালিভার্স ট্রাভেল যে মুভিটা, এটা অনেকেই দেখেছেন, আবার কার্টুনও আছে সেটাও দেখেছেন, অনেকে পড়েছেনও। আমি যদিও পড়িনি, তবে কাহিনীটা অল্প একটু আমি দেখেছি ইউটিউবে। তো এটির সম্পর্কে আমি ডিটেলস বলবো, তার আগে আমাদের জনাথন সুইফট নিয়ে একটু আমাদের জানতে হবে। তিনি হচ্ছে ফেমাস স্যাটিরিস্ট, মানে ব্যঙ্গাত্মক রচনা আর কি, স্যাটিরিস্ট যাদেরকে বলি। দ্য গ্রেটেস্ট বিটার স্যাটিরিস্টও তাকে বলা হয়। তো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক লেখক হচ্ছে প্রমোদ চৌধুরী, এটা কিন্তু জানতে হবে। তাহলে বাংলার মিল্টন হচ্ছে হেমচন্দ্র, আর বাংলা জনাথন সুইফট আমরা বলতে পারি, বা বিদ্রুপাত্মক রচনাকারক আমরা বলতে পারি প্রমোদ চৌধুরী। তো তিনি একজন অ্যাংলো আইরিশ স্যাটিরিস্ট, এসেইস্ট এবং একজন ফেমাস পোয়েট। তার ছদ্মনাম হচ্ছে আইজাক বাইকার স্টেপ। ওকে, তিনি সর্বপ্রথম ইয়াহু শব্দটি ব্যবহার করেন, ওই যে আমরা এখন বলি না @yahoo.com, এই ইয়াহু শব্দটা কিন্তু তিনি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন তার রচনাতে। ওকে, তার মানে ইয়াহু শব্দের প্রচলক কিন্তু তিনি। এখন তার যেই সাহিত্যকর্মগুলো আছে সেগুলো মনে রাখার জন্য আমরা খুব সহজে মনে রাখতে পারি, গালিব তার প্রপোজাল লেটারে একটা টল বুকের ভিতর স্টেলাকে দিল, মানে তার যে প্রপোজাল লেটার গালিব স্টেলাকে প্রপোজ করবে, তার জন্য যে প্রপোজাল লেটার বা লাভ লেটার আমরা বলতে পারি, সেটা একটা লম্বা বইয়ের ভিতরে দিয়ে দিল। ওকে, তো গালিব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গালিভার্স ট্রাভেল, প্রপোজাল দিয়ে মডেস্ট প্রপোজাল, আর লেটার দিয়ে মনে রাখবো হচ্ছে ড্রাপিয়ার্স লেটার। ওকে, তো এই ড্রাপিয়ার্স লেটারের কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। তো ক্যারেক্টার সম্পর্কে না জানলেও অ্যাটলিস্ট আমরা এটুকু মনে রাখি যে এই ড্রাপিয়ার্স লেটার কিন্তু জনাথন সুইফট একা একা লেখেননি, তিনি তার সাথে সেন্ট প্যাট্রিক, ক্যাথেড্রাল অ্যান্ড জনাথন সুইফটের সম্মিলিত রচনা, এবং ইটস অ্যাকচুয়ালি আ কালেকটিভ নেম ফর এ সিরিজ অফ 7 প্যাম্পলেটস, মানে 7টা প্যাম্পলেটস বা পুস্তিকা একত্র করে কিন্তু ড্রাপিয়ার্স লেটার লেখা। ওকে,
টল দিয়ে আমরা মনে রাখবো আর টেল অফ এ টাব, আর বুক দিয়ে মনে রাখবো দ্য ব্যাটেল অফ বুকস, আর জার্নাল অফ স্টেলা দিয়ে আমরা স্টেলা দিয়ে মনে রাখবো। ওকে, এখন আসুন গালিভার্স ট্রাভেল। তো গালিভার্স ট্রাভেল আসলে অনেক 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 বড় একটা কাহিনী, সব কাহিনী তো বলা সম্ভব না, আমি সংক্ষেপে বলবো সব কিছুই। ওকে, ওকে, তো গালিভার্স ট্রাভেল হচ্ছে আমাদের জনাথন সুইফটের একটা ব্যঙ্গাত্মক রচনা, যা 1626 সালে প্রকাশিত হয় এবং এটি তার শ্রেষ্ঠ সৃষ্টিও বলা যায়। তার পুরো নাম হচ্ছে, মানে এই গালিভার্স ট্রাভেলের পুরো নাম হচ্ছে ট্রাভেলস ইনটু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। তো এর ভিতরে তিনি প্রায় 4টা জায়গায় ভ্রমণ করেছেন, এই কারণে এই 4টি পর্বে এটা লেখা হয়েছে। ওকে, এই গালিভার ট্রাভেলসের যে হিস্ট্রিটা আর কি। তো মার্টিন ডিসক্রিবলার্স অর লেমুয়েল গালিভার, এই মার্টিন স্টিভার্স অর লেমুয়েল গালিভার ইনি কিন্তু এই গালিভার্স ট্রাভেলের মেইন কেন্দ্র আর কি, মেইন যে কি বলে প্রোটাগনিস্ট। এই প্রোটাগনিস্ট যেখানে যেখানে ভ্রমণ করেছেন 4টি জায়গায়, এই 4টি পর্বনে তিনি লিখেছেন আ ভয়েস টু লিলিপুট, তারপরে হচ্ছে আ ভয়েস টু ব্রবডিং গ্যাং, তারপরে আ ভয়েস টু লাপুটা, তারপরে বালনি বার্বি, আর হচ্ছে লাঙ্গেস, গ্লোবোডোবরিপ, আর হচ্ছে জাপান, আর লাস্টে যেটা এ ভয়েস টু দ্য ল্যান্ড অফ হুইয়মস। ওকে, তো এই 4টা যে পর্ব, এই 4টা পর্বে তিনি গালিভার্স ট্রাভেলকে লিখেছেন। তো একটু মনে রাখেন যে গালিভার্স ট্রাভেল যেটা, এটা কিন্তু বাংলায় অনুবাদ করেছেন একজন, নাম হচ্ছে আবুল মনসুর আহমেদ, নাম ছিল হচ্ছে গালিভারের সফরনামা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে গালিভার্স ট্রাভেল হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স ও ল্যামুয়েল গালিভারের একটা দুঃসাহসিক যে অভিযানগুলো আছে 4টা, এই 4টা অভিযান নিয়ে লেখা, যা 4টা পর্ব আছে। এ ভয়েস টু লিলিপুট, আ ভয়েস টু ব্রবডিং গ্যাং, আ ভয়েস টু লাপুটা, বালনি বার্বি, লাঙ্গেস, তারপরে হচ্ছে গ্লুবডাব্রিভ, আর হচ্ছে জাপান, আর লাস্টেরটা হচ্ছে আ ভয়েস টু দ্য ল্যান্ড অফ হুইয়মস। ঠিক আছে, এখন আসুন আ ভয়েস টু লিলিপুট। এটা সম্পর্কে জানেন যে গালিভার যিনি আছেন আমাদের লেমুয়েল গালিভার, এই লেমুয়েল গালিভার এমন একটা অঞ্চলে চলে যান যেখানে হচ্ছে মানুষ সব হচ্ছে অনেক ছোট ছোট, মানে 6 ইঞ্চি সাইজের আর কি বলা হয়ে থাকে। তো এই 6 ইঞ্চি সাইজের একটা আদিবাসী দ্বীপে তিনি চলে যান, যেখানে হচ্ছে লিলিপুটার থাকে। সেখানে গিয়ে যে কাহিনীগুলো হয় সেগুলো হচ্ছে আ ভয়েস টু লিলিপুটে বলা হচ্ছে। আ ভয়েস টু ব্রবডিং গ্যাং, এখানে বলা হয়েছে দানবের দেশ। ব্রবডিং গ্যাং হচ্ছে একটা দানব, এই দানবের দেশে গিয়ে কি করে তিনি সেখান থেকে পালিয়ে আসেন সেটা সম্পর্কে বলা হয়েছে ভয়েস টু ব্রবডিং গ্যাংয়ে। আর এই ভয়েস টু লাপুটটা, তারপর হচ্ছে বালনি বার্বি, লাঙ্গেস, গ্লাবডার ব্রিভ, আর হচ্ছে জাপান। এইখানে এই যে 4টা জায়গার কথা বললাম, 5টা জায়গার কথা বললাম, লাপুটা, বালনি বার্বি, লাঙ্গেস, গ্লাবডার ব্রিভ, আর হচ্ছে জাপান। এইখানে যে ভ্রমণ সেটা বর্ণনা করা হয়েছে এই পার্টটাতে। আর চতুর্থ পার্ট হচ্ছে একটা ঘোড়া আছে, নাম হচ্ছে হুইয়মস। এই হুইয়মস এই হুইনহুমস অঞ্চলে, যেটা একটা ঘোড়ার দেশ, হুইনহুমস একটা ঘোড়ার নাম। ওকে, তো এইখানে যে যাত্রা করেছিলেন সেটাই বর্ণনা করা হয়েছে এই ভয়েস টু ল্যান্ড অফ হুইনহুমস। ঠিক আছে, তো এটি মোটামুটি গালিভার্স ট্রাভেল নিয়ে। তো গালিভার্স ট্রাভেলের ডিটেলস আপনারা একটু পড়ে নেবেন, খুব যে গুরুত্বপূর্ণ তা না, তবে এটা জানতে পারলে অনেক ভালো লাগবে আর কি আপনাদের, খুব মজাদার একটা কাহিনী। আমি সিনেমাটা দেখেছি, আপনারা দেখতে পারেন। এবার আসুন স্যামুয়েল রিচার্ডসন। তো স্যামুয়েল রিচার্ডসন হচ্ছে একাধারে তিনি একজন সাহিত্যিক ছিলেন, একজন মুদ্রাকর ছিলেন, তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন, ন্যায়নীতিবান ছিলেন এবং আদর্শের প্রতীক বলা হয় তাকে কিন্তু। ওকে, তার বিখ্যাত 3টি পত্রোপন্যাসের নাম কিন্তু জগদ্বিখ্যাত। তিনি 1940 সালে ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস পামেলা অর ভার্সুরিওয়ার্ড রচনা করেন, প্রথম উপন্যাস। ঠিক আছে, তার সাহিত্যকর্মসমূহ হচ্ছে দ্য হিস্ট্রি অফ চার্লস গ্র্যান্ডিনসন। ওকে, আরেকটা আছে ক্লারিসা অর দ্য হিস্ট্রি অফ এ ইয়ং লেডি। এই দুইটা হচ্ছে তার নোভেল। তাহলে তার নোভেল দুটো কি, দ্য হিস্ট্রি অফ চার্লস গ্র্যান্ডিনসন আর ক্লারিসা অ দ্য হিস্ট্রি অফ আ ইয়ং লেডি। ঠিক আছে, ও তারপরে আমরা মনে রাখবো জোসেফ এডিনসন আর রিচার্ড স্টিলি। আসলে এরা দুইজন, কেমন, জোসেফ এডিসন একজন আর হচ্ছে রিচার্ড স্টিলি একজন। এই দুইজন যেহেতু সাহিত্য সহযোগী বা কোলাবোরেটর ছিল, এই কারণে তাদেরকে একসাথে বলা হচ্ছে এডিসন অ্যান্ড স্টিলি। ওকে, তো এডিসন অ্যান্ড স্টিলি বললে বুঝে নেবেন এখানে দুইজন কথা বলা হয়েছে, একজন হচ্ছে জোসেফ এডিসন আর একটা হচ্ছে রিচার্ড স্টিলি। তো জোসেফ এডিসন তিনি ছিলেন হচ্ছে একজন ইংরেজ প্রাবন্ধিক, কবি ও রাজনীতিবিদ। অন্যদিকে রিচার্ড স্টিলি ছিলেন হচ্ছে একজন আইরিশ লেখক, নাট্যকার এবং রাজনীতিবিদ। তো তারা আসলে লিটারি কোলাবোরেটরস, তারা একসাথে অনেকগুলো প্লে লিখেছে বা নাটক লিখেছে, দ্য স্পেকটেটর, দ্য টার্টেল, দ্য টেন্ডার হাউসব্যান্ড, ক্যাটো। এই 4টা প্লে কিন্তু তারা একসাথে লিখেছেন, এই কারণে তাকে আমরা বলছি সাহিত্য কোলাবোরেটর। ওকে, লিটারি কোলাবোরেটর। এখন আসুন, এই পর্যন্ত ছিল হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড, এবং আমরা বলেছি দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট যে পিরিয়ড সেটা হচ্ছে দ্য পিরিয়ড অফ সেন্সিবিলিটি। তো পিরিয়ড অফ সেন্সিবিলিটি পিরিয়ডের প্রথম যার নাম আমরা জানবো তিনি হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসন একাধারে তিনি একজন ইংরেজি সাহিত্যিক
এবং তিনি কিন্তু ইংরেজি সাহিত্যের প্রথম অভিধান রচয়িতা বা লেক্সিকোগ্রাফার। তো লেক্সিকোগ্রাফার সম্পর্কে আমরা জানি, তিনি সংবিধান রচনা করেন, তাকে আমরা বলে থাকি হচ্ছে লেক্সিকোগ্রাফার। তো 1755 সালে তিনি ইংরেজি সাহিত্যের প্রথম ডিকশনারি বা লেক্সিকোগ্রাফ যেটা সেটা লিখেছিলেন। তোর উপাধিসমূহ: ফাদার অফ ইংলিশ ডিকশনারি অর লেক্সিকন, ক্রিটিক অ্যান্ড লেক্সিকোগ্রাফার, ফাদার অফ ইংলিশ, ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, তো এই তিনটা হচ্ছে তার উপাধি। তো তিনি শেক্সপিয়রের ক্রিটিকও ছিলেন, এই কারণে কিন্তু তাকে ক্রিটিক বলা হয়। ঠিক আছে, তার বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে আছে আর ডিকশনারি অফ ইংলিশ লিটারেচার, তারপরে ইরিন আছে। ইরিন হচ্ছে একটা ট্র্যাজেডি। ওকে, আচ্ছা, তাহলে ডিকশনারি ইংলিশ লিটারেচার, ইরিন আছে, দ্য ভ্যানিটি অফ দ্য হিউম্যান উইশেস, যেটা একটা ফেমাস পোয়েম। তো ভ্যানিটি ফেয়ার কিন্তু আরেকটা নোভেল আছে। তাহলে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশ এটা একটা ফেমাস পোয়েম, যেটি লিখেছেন হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। কিন্তু আরেকটা কবিতা আছে, আরেকটা হচ্ছে উপন্যাস আছে যেটা ভ্যানিটি ফেয়ার, সেটি কিন্তু লিখেছিলেন উইলিয়াম ম্যাকপিস থেকারি। ওকে, তো উইলিয়াম ম্যাকপিস থেকারি কিন্তু আলাদা একজন লেখক, তিনি কিন্তু এই ভ্যানিটি অফ হিউম্যান উইশেসের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি এক নোভেল লিখেছিলেন, যেই নোভেলের নাম ভ্যানিটি ফেয়ার, মানে কাছাকাছি নাম, তো এই কারণে মনে রাখতে অনেক সময় অসুবিধা হতে পারে। তারপরে হচ্ছে রাসেলাস। ওকে, তো রাসেলাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, এটা কিন্তু তার একটা টেল, মানে একটা গল্প জাস্ট। তারপরে দ্য অ্যাডভেঞ্চারার, তার একটা নোবেল। তারপর তার কয়েকটা এসে আছে: প্রিফেস টু শেক্সপিয়র, লাইফস অফ পোয়েট, লাইফ অফ মিল্টন, লাইফ অফ কাউলি, এগুলো হচ্ছে তার এসে। তো এই যে প্রিফেস, এই প্রিফেস দিয়ে আরও দুইটা লিখনই আছে, সেটা আপনারা স্যামুয়েল রিচার্ডসনের সঙ্গে যেন গোলেমালে করে ফেলেন না। আরেকটা আছে প্রিফেস টু ফেবল, যেটি কিন্তু লিখেছিলেন জন ড্রাইডেন। আর প্রিফেস টু লিরিক্যাল ব্রাদার, যেটি লিখেছেন উইলিয়াম মরসোল্ট। ওকে, তো উইলিয়াম মরসোল্ট সম্পর্কে ডিটেলস আমরা জানবো, জন ড্রাইডেন সম্পর্কে ডিটেলস আমরা জেনে এসেছি। তারপরে লাইফস অফ পোয়েটস, এটি তার একটা বায়োগ্রাফি। তো এতগুলো সাহিত্যকর্ম কিন্তু তার, তাহলে আমরা জানি যে তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম লেক্সিওগ্রাফার। এই কারণে তাকে বলি হচ্ছে ফাদার অফ ইংলিশ ডিকশনারি। তো তার সেই লিখিত ডিকশনারির নাম এই ডিকশনারি অফ ইংলিশ লিটারেচার। তার ট্র্যাজেডি আছে ইরিন, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এটা তার একটা পোয়েম। রাসেলাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, তার একটা টেল। দ্য অ্যাডভেঞ্চারার, তার একটা নোবেল, এবং তার কয়েকটা এসে আছে, এবং বায়োগ্রাফি আছে লাইফস অফ পোয়েটস। ঠিক আছে, এখন আসুন হেনরি ফিল্ডিং। তো হেনরি ফিল্ডিং আসলে ফাদার অফ ইংলিশ নোভেল তাকে বলা হয়, মানে ইংরেজি সাহিত্যের মোটামুটি যে উপন্যাসের সার্থক উপন্যাস কিন্তু লেখা শুরুই করেছিলেন কিন্তু হেনরি ফিল্ডিং। তো সার্থক উপন্যাস যেহেতু তিনি লেখা শুরু করেছিলেন, এই কারণে তাকে বলা হয় হচ্ছে ফাদার অফ ইংলিশ নোভেল। তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কে লিখেছিলেন, এটা আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের কিন্তু জনক। তো এই যে আমাদের হেনরি ফিল্ডিং হচ্ছে ইংল্যান্ডের সমারসেটে জন্মগ্রহণ করেন। তো তার পেন নেম ছিল হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। ওকে, ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। তো তিনি স্যামুয়েল রিচার্ডসনের পামেল্লা উপন্যাসকে উপহাস করে একটা রচনা লিখেছিলেন, তার নাম হচ্ছে জোসেফ অ্যান্ড্রিউস। এটি হচ্ছে আমাদের স্যামুয়েল রিচার্ডসন, যিনি আছে ডক্টর স্যামুয়েল রিচার্ডসন, তার যে পামেলা উপন্যাস সেটাকে কিন্তু রচনা মানে কি বলে ক্রিটিসাইজ করে লেখা বা মজা করে লেখা বা উপহাস করে লেখা, সেটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রিউস। ঠিক আছে, তো এই হেনরি ফিল্ডিংয়ের অনেকগুলো নোভেল আছে, অনেকগুলো প্লেস আছে, মানে নোভেলস মানে উপন্যাস, এবং কতগুলো নাটক আছে, সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। তো এটা আমরা মনে রাখতে পারি খুব সহজে: জনাসন, টম, অ্যান্ড্রিউ, লাভ, অ্যানিলা। জনাসন, জনাসন, টম আর হচ্ছে অ্যান্ড্রিউ, এই তিনজন হচ্ছে একজনকে ভালোবাসে, নাম হচ্ছে অ্যামেলিয়া, মানে একটা মেয়ে, মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, তাই তো। বাট হার হাজব্যান্ড, তার মানে এই তিনজন অ্যামেলিয়াকে ভালোবাসে, অলরেডি অ্যামেলিয়ার কিন্তু একজন হাজব্যান্ড আছে। ওকে, তো তার হাজব্যান্ড ইজ আপন ডক্টর লটারি। ওকে, তার হাজব্যান্ড বললো, ঠিক আছে, তোমাকে যেহেতু এত মানুষ ভালোবাসে, আমি তোমাকে আর চাই না, তুমি চলে যাও, লটারি করে একজনকে বেছে নাও। তো একটা এরকম হতে পারে: জনাথন, টম, অ্যান্ড্রিউ, লাভ, অ্যামেলিয়া, বাট হার হাজব্যান্ড ইজ আপন ডক্টর লটারি। ওকে, এটা যারা মনে রাখতে পারি, জনাথন দিয়ে মনে রাখতে পারো দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ জনাথন ওয়াইল্ড, টম দিয়ে মনে রাখবো দ্য হিস্ট্রি অফ টম জোন্স, অ্যান্ড্রিউতে মনে রাখবো জোসেফ অ্যান্ড্রিউস, লাভ দিয়ে মনে রাখবো লাভ ইন সেভারাল মস্ক, অ্যামেলিয়া মানে অ্যামেলিয়াই, আর হাজব্যান্ড মানে হচ্ছে দ্য মডার্ন হাজব্যান্ড, আর আপন দিয়ে হচ্ছে রেপ আপন রেপ। এটা কিন্তু রেপ অফ দ্য লক না। ওকে, একটু মনে রাখবেন, রেপ আপন রেপ হচ্ছে আমাদের হেনরি ফিল্ডিংয়ের। তারপরে হচ্ছে ডক্টর, দ্য মক ডক্টর, লটারি, যেটা হচ্ছে দ্য লটারি। এইগুলো হচ্ছে আমাদের হেনরি ফিল্ডিংয়ের যে সাহিত্যকর্মগুলো আছে। তো এর ভিতরে দ্য মডার্ন হাজব্যান্ড, এটি নিয়ে অনেকে কনফিউশন করে থাকেন, কারণ এডিসন এন্ড স্টিলি ওনারও কিন্তু, ওনাদের দুজনেরও কিন্তু একটা প্লে আছে, নাম হচ্ছে দ্য টেন্ডার হাজব্যান্ড। আবার অ্যান আইডিয়াল হাজব্যান্ড আছে, যেটি একটা ড্রামা, যেটি লিখেছিলেন অস্কার ওয়াইল্ড। ওকে, তো এটার সাথে গুলোবেন না। দ্য মডার্ন হাজব্যান্ড হচ্ছে আমাদের হেনরি ফিল্ডিংয়ের, দ্য টেন্ডার হাজব্যান্ড হচ্ছে এডিসন অ্যান্ড স্টিলের, আর অ্যান আইডিয়াল হাজব্যান্ড হচ্ছে অস্কার ওয়াইল্ডের। ওকে, এখন আসুন তার যে সাহিত্যকর্মগুলো আছে তার ভিতরে বিখ্যাত কয়েকটা হচ্ছে টম জোন্স। তো টম জোন্স হয়তো অনেকে পড়েছেন, আমার আসলে ওইভাবে পড়া হয়ে ওঠেনি। সাহিত্য মানে তাদের সংক্ষেপটা আমি পড়েছি বিভিন্ন বই থেকে। তো হেনরি ফিল্ডিংয়ের শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু বলা হয় এই টম জোন্সকে।
তো এটি একটি প্রতারণামূলক উপন্যাস, বা আমরা বলতে পারি পিকারসেক নভেল। পিকারেস্ক নভেল কি? পিকারেস্ক নভেল হচ্ছে যেখানে আলটিমেটলি প্রতারণা হয়, ঠিক আছে। তো এটার একটু যেই কাহিনীটা আছে আমি সংক্ষেপে একটু বলি, যদি আমার এই কাহিনীটা পড়া হয়নি, মানে এই উপন্যাসটা পড়া হয়নি, কিন্তু কাহিনী সংক্ষেপটা আমি পড়েছি। সেটা হচ্ছে একজন, মানে এখানে যে নায়কটা, এই নায়কের নাম হচ্ছে টম জোন্স, ওকে, যার নামে হচ্ছে আমাদের এই উপন্যাসটা। তো টম জোন্স হচ্ছে একজন অজ্ঞাত কুলশীল, মানে সে কোথা থেকে এসেছে, কোথায় জন্ম হয়েছে, তার বাবা মা কেউ তাকে চেনে না। তো তাকে একজন ব্যক্তির বিছানায় পাওয়া যায়, নাম হচ্ছে অলওয়ার্থি। তো অলওয়ার্থি টম জোন্সকে পুত্র স্নেহে আলটিমেটলি লালন পালন করতে থাকে, কিন্তু অলওয়ার্থের ভাইপো ব্লিফিল চক্রান্ত করে টম জোন্সকে ঘরছাড়া করে। তো এটি এমন এক ধরনের নোবেল যেখানে দেখা যায় কেন্দ্রীয় চরিত্রে একটু নিঃস্ব হটকারী নায়ক থাকে, সে নিজের স্থিতি টিকিয়ে রাখার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় অভিযান চালায়। তো উপন্যাসের যে নায়ক টম জোন্স একজন ফাউন্ডিং চাইল্ড, যে তার সুন্দরী প্রতিবেশী সোফিয়া ওয়েস্টার্নের সাথে সম্পর্ক জড়ায়। পরিশেষে অনেক চড়াই উৎরাই পার করে তিনি সোফিয়াকে পায়, ওকে। তো এই পিচ্ছি একটা কাহিনী আর কি, আমার এতটুকু মনে আছে, যদি আমি কাহিনীটা পড়িনি পুরোটা। তারপরে আসুন জোসেফ অ্যান্ড্রিউস। তো এই জোসেফ অ্যান্ড্রিউস হচ্ছে, আমি আগেই বলেছি, এটি হচ্ছে আমাদের যেই স্যামুয়েল রিচার্ডসন, এই স্যামুয়েল রিচার্ডসনের যেই পামেলা, এই পামেলাকে ব্যঙ্গ করে তিনি লিখেছিলেন। তো তিনি প্রথমে যদিও ব্যঙ্গ করে লিখেছিলেন, কিন্তু পরে তিনি সৃষ্টি ধর্মী রচনায় আসলে মনোনিবেশ করেন। তো জোসেফ অ্যান্ড্রিউস হলো পামেলার ভাই, ওকে। তো উপন্যাসটিতে তিনি মানুষের আবেগ এবং ক্রিয়াকলাপের চিত্র তুলে ধরেছেন। তিনি তার সময় বিভিন্ন বিষয়ের বিচ্যুতি তুলে ধরে সমালোচনা করেছেন, এবং সমাজে সংঘটিত যে অপ্রয়োজনীয় বিষয়াদি আছে সেগুলো কিন্তু তিনি উপন্যাসটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। তো অত্যন্ত বিশ্বস্ততার সাথে তিনি তার মতবোধগুলো আসলে উপস্থান করেছেন আমাদের এই জোসেফ অ্যান্ড্রিউসে। তিনি মনে করেন মানুষের ভাগ্যের বিশ্বাস রাখা উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত। উপন্যাসে জোসেফ অ্যান্ড্রিউস পার্সন অ্যাডামস, ওকে, পার্সন অ্যাডামস একজন কমিক চরিত্র। এই কমিক চরিত্রে কিন্তু তিনি উপস্থাপিত হয়েছে। তো চরিত্র বিশ্লেষণ এবং যাযাবরের জীবন এবং গ্রাম্য পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে যেটা বর্ণনা করা যেতে পারে, সেটা কিন্তু প্রথম দেখিয়েছিলেন আমাদের এই হেনরি ফিল্ডিং, এই জোসেফ অ্যান্ড্রিউসে, ওকে। আচ্ছা, তো তারপরে আমরা জানবো হচ্ছে থমাস গ্রে নিয়ে। তো থমাস গ্রেকে বলা হয় বিষণ্ণতার কবি, বা কেউ কেউ তাকে বলা হচ্ছে কবরের কবি, তাই তো, গ্রে বিয়ার্ড পয়েট। তো 1757 সালে পয়েট লরিয়েট হবার প্রস্তাব পেয়ে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তো 1768 সালে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক নিযুক্ত হন, এবং তার বিখ্যাত দুটি কবিতা আছে। একটি হচ্ছে, এটা হচ্ছে এলিজি, অ্যাকচুয়ালি এলিজি রিটেন ইন এ কান্ট্রি গ্রেভ চার্চইয়ার্ড, ওকে। এইটাই কিন্তু সব থেকে বিখ্যাত, তার যে এলিজিক বা কবিতাগুলো আছে তার ভিতরে। আর ওড টু দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট, মানে 1942 সালে তার বন্ধু ছিল রিচার্ড ওয়েস্ট, তার মৃত্যু হয়, তার মৃত্যু শোকেই আলটিমেটলি তিনি এই এলিজিটা লিখেছিলেন, ওকে। তার আরও কিছু কবিতা আছে, যেমন ওড অন দ্য স্প্রিং বাই রিচার্ড মিটসলে অ্যান্ড থমাস গ্রে, হিম টু ইগনোরেন্স, যাকে আমরা বলি ওড টু অ্যাডভার্সিটি, দ্য ডিসেন্ট অফ ওডিন, ওকে, এইগুলা। তো তার যেই এলিজিটা আছে, যে পয়েমটা আছে, এলিজিনে কান্ট্রি সাউথ শোর, এটি কিন্তু অনেক 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 বিখ্যাত। তো এটা কিন্তু একটা শোক কথা, যেটাকে আমরা এলিজি বলি ইংরেজিতে, তাই তো। তো এখানে তিনি তার একজন ব্যক্তির মৃত্যুর পরিবর্তে সাধারণভাবে মৃত্যুর অনিবার্যতা এবং অসরতা সম্পর্কে তিনি লিখেছিলেন। তো এটাতে মোটামুটি 32টার মতো স্তবক বা লাইন আছে, স্তবক আছে। তো এই স্তবকের 32 স্তবকের এই কবিতাটি কবির পূর্বপুরুষদের মৃত্যুতে বা স্টপ পডগেস নামক যে সাহিত্যদের আশ্রয় করে রচিত হয়েছে, তার যে অন্ধকার এবং ভৌতিক আবহের একটাতে কবি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরগুলো পর্যবেক্ষণ করেছিলেন, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু এখানে তিনি লিখেছেন, ওকে। তো এখানে খুব মজাদার একটা লাইন আছে, ফুল অফ মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, একটু লিখে দিই, ওকে। ফুল মেনি অ flower is born to blush unseen and waste its sweetness on desert air, and waste its sweetness on desert air। এর মানে হচ্ছে পথের ধারে নাম অজানা শত ফুল ফোটে, ফুলদানিতে তাদের কয়েকজনেরই বা স্থান জোটে। তার মানে যখন পথ দিয়ে হাঁটবেন আপনি, তখন দেখবেন অনেক 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 ফুল ফুটে আছে, কিন্তু আপনার ঘরের ফুলদানিতে কিন্তু ওই ফুলগুলো নেই, অনেকে আছে আগাছা ফুল, তাই না। তো এটাই তিনি বলেছেন। তো
এই কবিতার শেষ দিকে কবি নিজের মৃত্যুর কথাও কিন্তু স্মরণ করেছেন, এবং এক সময় তার যে স্মৃতিফলক তারই মতো অন্য কেউ তা পড়বে, যেমনটা আজ তিনি কবরের ধারে দাঁড়িয়ে পড়ছেন। ওকে, হয়তো তারই মতো কেউ একজন কবি গ্রামীণ মানুষের জীবন অঙ্কন করতে গিয়ে গ্রামের যে রূপ অঙ্কন করেছেন সেটা কিন্তু অত্যন্ত 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 নিখুঁত কিন্তু আমাদের এই এলিজি রিটেন ইন এ কান্ট্রি সার্চ ওয়ার্ডে। ওকে, তাহলে এতটুকু জানলেই হবে। এবারও শুন অলিভার গোল্ডস্মিথ। তো অলিভার গোল্ডস্মিথ সম্পর্কে অল্প একটু জানলেই হবে, খুব যে গুরুত্বপূর্ণ তিনি আমাদের জন্য তা না। তো তিনি ছিলেন বিখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি। কবিতায় তিনি মানব প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিক চিন্তার কথা ব্যক্ত করেছেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে আছে কিছু হচ্ছে পোয়েম, যেমন দ্য ট্রাভেলার, দ্য ডেজার্টেড ভিলেজ, প্রসপেক্ট অফ সোসাইটি, দ্য হারমিট। আর প্লেসের ভিতরে আছে দ্য গুড নেচার্ড ম্যান, তারপরে স্টুপস কনকেয়ার। এগুলো কিন্তু কমেডি টাইপের নাটক। তো স্যাটিরিক্যাল নোভেল আছে তার দ্য ভিকার অফ ওয়েকেভিল, আর এ সিরিজ অফ লেটার্স, দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এটি তার আরেকটা রচনা। ওকে, হেরোশন ভলতেয়ার। তো ভলতেয়ার সম্পর্কে অনেকে জানেন। তার ফুল নেম হচ্ছে ফ্রান্সিস ম্যারি এরাউড। তো এই ভলতেয়ার অ্যাকচুয়ালি একজন ফ্রেঞ্চ, নামের ভিতরে আছে তাই না, ফ্রান্সিস। তো ফরাসি নাট্যকার এবং দার্শনিক। 1789 সালে যেই ফরাসি বিপ্লব হয় তার কিন্তু অন্যতম প্রেরণা দিয়েছিলেন এই ভলতেয়ার, এবং তার সাথে ছিল রুসো সম্পর্কে অল্প একটু আমরা বলবো, ঠিক আছে। তো তার সাহিত্যকর্মের ভিতরে আছে ক্যান্ডিড, এসে অন মোরালস, স্পিরিট অফ নেশন, জেয়ার। ওকে, তো এই ফরাসি বিপ্লবের স্লোগান, যদি ফরাসি বিপ্লব সম্পর্কে ডিটেলস আমি আন্তর্জাতিক বিষয়ক ভিডিওতে পরে আনার চেষ্টা করবো। ওকে, এটুকু জেনে রাখুন, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি সমতা এবং ফ্র্যাটার্নিটি। ওকে, তার মানে হচ্ছে ভ্রাতৃত্ব। এই বিষয়গুলো কিন্তু এই ফরাসি বিপ্লবের মূল ছিল, স্লোগান ছিল এক কথায়। তারপরে রুসোর কথা বললাম, তিনি কিন্তু ফরাসি বিপ্লবের সময় অনেক ভূমিকা রেখেছেন। তো তার প্রকৃত নাম হচ্ছে জিন জ্যাক রুসো। তো তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একাধারে একজন দার্শনিক, লেখক এবং চিন্তাবিদ। তাকে ফরাসি বিপ্লবের মূল কারিগরও কিন্তু মনে করা হয়। তাহলে ফরাসি বিপ্লবের মূল কারিগর হচ্ছে এই জিন জ্যাক রুসো, তাই না? সরি, ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, তো এই জিন জ্যাক রুসো তার রাজনীতি এবং রাষ্ট্রচিন্তার যে মূল কথা সে বিষয়ে তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তো তার বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে আছে এমিল, ডিসকারেজ অন ইনইকুয়ালিটি, জুলিয়া অন দ্য নিউ ভয়েস। এগুলো হচ্ছে তার মোটামুটি বিখ্যাত সাহিত্যকর্ম। তারপরে আমরা এডমন্ড বার্গ সম্পর্কে জানবো। এডমন্ড বার্গ সম্পর্কে যে অনেক বেশি জানা লাগবে তা না। তো তিনি দ্য ফাউন্ডিং ফাদার অফ মডার্ন কনজারভেটিজম ফিলোসফি। ওকে, তিনি একাধারে অথর, ওরেটর, পলিটিক্যাল থিওরিস্ট, ফিলোসফার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট। তার বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে রিফ্লেকশন অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন কনসিলেশন অফ আমেরিকা, স্পিচ অন আমেরিকা ট্যাক্সিজম। ওকে, ট্যাক্সেশন। তো এর ভিতরে ইস্ট ইন্ডিয়া বিল নিয়ে আমাদের অল্প একটু জানতে হবে, কেমন? তো এই যে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এটি ভারতবর্ষের যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল তার উপর একটি সমালোচনামূলক গ্রন্থ। তো বইটির মূল উদ্দেশ্য ছিল ইংল্যান্ডবাসীর কাছে ওয়ারেন হেস্টিংসের অপশাসনের চিত্র তুলে ধরা। তো সমালোচকেরা বইটিকে সমগ্র ইংরেজি লেখার জগতে ভারতবর্ষের উপর একটি মাইলস্টোন হিসেবে গণ্য করে থাকেন কিন্তু। তো বইটিতে সততার সাথে ভারতবর্ষের বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি তুলে ধরা হয়েছে, এবং এছাড়া সহানুভূতির সংমিশ্রণে বার্কের বক্তৃতা, মানে এডমন্ড বার্কের যে বক্তৃতা ভারতবর্ষের উপনিবেশ শাসনের যথার্থতা উদ্দেশ্য নির্দেশও কিন্তু করেছে। তো পাশ্চাত্যের উপনিবেশের নেতৃত্বের প্রতি বদ্ধমূল ধারণা রেখেই এখানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের তাদের ঔপনিবেশিক কর্মকাণ্ডের মধ্যে ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ স্থান অনুধাবন সেটার আহ্বান জানানো হয়েছে কিন্তু এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলে। ওকে, তো মোটামুটি এটুকু জানলেই হবে। তারপরে শুন জন ওলফগ্যাং ভন গোয়েথে। তো গোয়েথে নাম শুনে বুঝতে পারেন তিনি একজন জার্মান, তাই না? তো তিনি একজন জার্মান কবি ছিলেন, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনৈতিক এবং প্রশাসনিক। অনেকগুলো উপাধি তার সাথে আছে, তাই না? মানে প্রফেশন তার সাথে আছে, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনৈতিক, প্রশাসনিক। তো তার উপাধি দ্য গ্রেটেস্ট পয়েট অফ জার্মানি। ওকে, এবং তিনি কিন্তু জার্মানির ন্যাশনাল পয়েটও বটে। ওকে, জার্মানির জাতীয় কবি তিনি। আর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাই তো? তার সাহিত্যকর্মের ভিতরে আছে কিছু নোভেল আছে, অনেকগুলো আসলে তার সাহিত্যকর্ম। নোভেলের ভিতরে আছে দ্য সরো অফ ইয়ং ওয়েদার, উইলহেম মিস্টার অ্যাপেল মিডশিপ, সেলেক্টিভ অ্যাফিনিটিস, তারপরে উইলহেম মিস্টার জার্নিম্যান ইয়ার্স। ওকে, তো এই চারটাই মেইনলি তার নোভেলস। তার প্লেসের ভিতরে আছে গডস, ভন বেলচিংগেন, এগমন্ড, টরকোয়াটো ট্যাসো, এই তিনটা। তারপরে তার সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো আছে, তারপর মেটাফোসিস অফ প্লান্টস, দ্য মেটামরফোসিস অফ প্লান্টস, থিওরি অফ কালার্স, আর পয়েম আছে ফস্ট, আর হারমান অ্যান্ড ডোরোথিয়া।
তারপরে আসুন স্যার ওয়াল্টার স্কট। তিনি কিন্তু বঙ্কিমচন্দ্র যিনি আছেন তার সাথে কিন্তু আমাদের স্যার ওয়াল্টার স্কটকে আমরা তুলনা করে থাকি। তো তাকে বলা হয় ফাদার অফ রিজিওনাল অ্যান্ড হিস্টোরিক্যাল নোভেলস। ওকে, তিনি বিখ্যাত ঔপন্যাসিক, কবি এবং আইনজীবী। তার সাহিত্যকর্মের ভিতরে নোভেলসই আসলে সব থেকে বিখ্যাত, যেমন ওয়েভারলি। এই ওয়েভারলি কিন্তু তার প্রথম উপন্যাস। ওকে, এটা মনে রাখবেন, প্রথম উপন্যাস হচ্ছে ওয়েভারলি। তারপরে হচ্ছে দ্য অ্যান্টিকোয়ারি, টেলস অফ ল্যান্ডলর্ড, দ্য টেলসম্যান, তারপরে ইভানহো। ওকে, এই ইভান হচ্ছে তার হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস, ইভানহো, যেটি 1800 যতদূর মনে পড়ে আর কি 1820 সালে সম্ভবত এটা প্রকাশ করা হয়। তাহলে প্রথম উপন্যাস হচ্ছে ওয়েভারলি, সব থেকে শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে ইভানহো। ঠিক আছে, তো আরও যেগুলো আছে দ্য অ্যাবোট, মোনাসেরি, টেলস অফ কুশেটস। পোয়েট্রি আছে হচ্ছে প্যাট্রিয়টিজম। তো প্যাট্রিয়টিজম হচ্ছে তার একটা পোয়েট্রি, কিন্তু আরেকটা কবিতা আছে যার নাম হচ্ছে প্যাট্রিয়ট। তো এই প্যাট্রিয়ট কবিতা কিন্তু তার লেখা না, এটি লিখেছিলেন হচ্ছে রবার্ট ব্রাউনিং, মনে থাকবে। তারপরে উইলিয়াম ব্লেক নিয়ে একটু জানবো আমরা। তো উইলিয়াম ব্লেকের উপাধিসমূহ হচ্ছে দ্য প্রিকার্সর অফ রোমান্টিসিজম, মানে রোমান্টিসিজমের যেই শুরুটাই কিন্তু তিনি করেছেন। তিনি একাধারে হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার। তিনি জেমস বেসায়ার, এই জেমস বেসায়ার নামে একজন চিত্র খোদাইকারীর অধীনে বেশ অনেকদিন যাবত শিক্ষানবিশ ছিলেন, এবং পরে তিনি নিজেই কিন্তু চিত্রকর এবং প্রকাশকের কাজ শুরু করেন। তো পয়েট অফ বাইবেলও তাকে বলা হয়, আবার কেউ কেউ তাকে বলে ভিশনারি পয়েট। তো 4টা উপাধি। অনেকে তাকে রোমান্টিক যুগের কবি বলেও আখ্যায়িত করে থাকেন। ওকে, তো আরেকজন আছে যাকে আমরা বলে থাকি হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার অফ ভিক্টোরিয়ান এজ। ওকে, তো পোয়েট অ্যান্ড পেইন্টার অফ রোমান্টিসিজম এটা হচ্ছে উইলিয়াম ব্লেক, আর পোয়েট অ্যান্ড পেইন্টার অফ ভিক্টোরিয়ান এজ এটি হচ্ছে ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি। তার সাহিত্যকর্মের ভিতরে মেইনলি হচ্ছে পোয়েট্রি, যেমন সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এই সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স লিখেছেন হচ্ছে আমাদের এই ওয়াল্টার স্কট। যদিও আরেকটা আছে সংস অফ ব্লাড অ্যান্ড সোর্ড, সেটি কিন্তু ফাতিমা ভুট্টো লিখেছে। তো ফাতিমা ভুট্টো নাম শুনে বুঝতে পারছেন, ভুট্টো তার মানে কি পাকিস্তানের একজন লেখক, তাই তো? তাহলে সংস অফ ব্লাড অ্যান্ড সোর্ড লিখেছে ফাতিমা ভুট্টো, কিন্তু সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স লিখেছে হচ্ছে আমাদের ওয়াল্টার স্কট। তারপরে পলিটিক্যাল স্কেসেস, তার পয়েমের ভিতরে আছে দ্য টাইগার, লন্ডন, জেরুজালেম, সিমনি সুইপার, হোলি থার্সডে, নার্সেস সং, দ্য লিটল বয় লস্ট, দ্য অ্যাঞ্জেল, দ্য ক্যারেল সং, দ্য ডিভাইন ইমেজ, ইনফ্যান্ট জয়, ইনফ্যান্ট সরো। আর তার ফেমাস বুক যেটা আছে সেটা হচ্ছে ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। ওকে, দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তো এটাই ছিল মোটামুটি আজকে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যাবতীয় বিষয়াদি। আশা করি কিছুটা হলে আপনারা শিখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।